বন্ধুরা, একদিকে যখন মার্কিন সংবাদ মাধ্যমগুলো দাবি করছিল মোস্তফা খামেনি মৃত্যুশয্যায়, ঠিক তখনই পুরো বিশ্বকে চমকে দিয়ে ভ্লাদিমির পুতিনের ডেরায় দেখা মিলল ইরানের এই রহস্যময় নেতার। হ্যাঁ, মস্কোর সুরক্ষিত বাংকার থেকে পুতিনকে পাশে রেখেই হুঙ্কার ছেড়েছেন মোস্তফা। 28শে ফেব্রুয়ারি সেই কাল রাত, যেখানে মার্কিন এপিক ফিউরি আর ইসরায়েলি রোয়িং লায়নের আগুনে ছাই হয়ে গিয়েছিল খামেনির সাজানো সংসার, সেই ধ্বংসস্তূপ থেকেই যেন এক ফিনিক্স পাখির মতো জেগে উঠেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, পুতিন কেন এই মুহূর্তে মোস্তফাকে আগলে রেখেছেন? ক্রেমলিনের এই গোপন বৈঠক কি তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন, নাকি আমেরিকা লকড অ্যান্ড লোডেড হুমকির মুখে ইরান তার শেষ মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো কি আসলে মাটির সাথে মিশে যেতে শুরু করেছে? আর ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী চালই বা কি? এই সব কিছুর ভেতরের খবর এবং পর্দার পেছনের সমীকরণ নিয়ে খবর সংযোগের টপ নিউজের আজকের এই বিশেষ ভিডিওতে পুতিনকে পাশে রেখে মোস্তফার হুঙ্কার। ইরানের আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। 28শে ফেব্রুয়ারি সেই অভিশপ্ত প্রহরে হঠাৎ কেঁপে ওঠে তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন রোয়িং লায়ন যৌথ শক্তির এই প্রলয়ঙ্কারী অগ্নিবৃষ্টিতে চুরমার হয়ে যায় দীর্ঘ 37 বছরের এক অপরাজেয় নেতৃত্ব। টানা 21 দিনের ব্যর্থ সংলাপের পর পশ্চিমারা যে এমন ভয়াবহ মরণযজ্ঞ চালাবে তা ছিল অকল্পনীয়। সেই রাতের পৈশাচিক হামলায় শুধু ইসলামী বিপ্লবের পথপ্রদর্শক আয়াতুল্লাহ আলী খোমেনি নন, বরং তার পুরো পরিবার এবং লহময় ধ্বংসস্তূপে পরিণত হয়। স্ত্রী, কন্যা থেকে শুরু করে নাতি, কেউ রেহাই পায়নি সেই আগুনের লেলিহান শিখা থেকে। আলী খামেনি মারা যাওয়ার 40তম দিনে ইরানি জাতির সামনে মস্কোর এক হাসপাতাল থেকে ভেসে এলো নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কণ্ঠস্বর। শত্রুর বোমায় নিজের পা হারিয়েছেন সহধর্মিণী ও পরিবারকে, তবুও ভাঙা শরীরে রাশিয়ার নিরাপদ আশ্রয় থেকে তিনি ঘোষণা করলেন প্রতিরোধের নতুন মন্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া সেই বার্তায় ঝরল কেবল আবেগ নয়, বরং তীব্র প্রতিশোধের আগুন। তিনি তার পিতাকে ইসলামিক উম্মার পথপ্রদর্শক এবং ইরানি প্রতিরোধের গুরু হিসাবে আখ্যা দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, এই শাহাদাত ইরানকে দুর্বল নয়, বরং আরও অপরাজেয় করে তুলেছে। মস্কোর সেই রহস্যময় কক্ষ ও আগামীর ইরান, যেখানে মার্কিন সংবাদ মাধ্যমগুলো দাবি করেছিল মোস্তফা খামেনি মৃত্যুশয্যায়, সেখানে পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে মস্কোর হাসপাতালে তার অবস্থান যেন এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রুশ সামরিক বিমানে করে দেশ ছাড়ার পর থেকে নিভৃতে রাষ্ট্র পরিচালনা করছেন মোস্তফা। বিশ্লেষকরা বলছেন, এই 40 দিনের শোক মূলত এক নিস্তব্ধ ঝড়ের পূর্বাভাস। একদিকে যুদ্ধবিরতির ধোঁয়াশা, অন্যদিকে পরিবার হারা এক নেতার মস্কো থেকে দেওয়া এই সংহতির ডাক। ইরান এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রত্নস্নাত ইতিহাস কি এবার নতুন কোনো বিশ্বযুদ্ধের সূচনা করবে, নাকি মোস্তফার হাত ধরে ইরান তার হাত গৌরব পুনরুদ্ধার করবে? কোনো দেশে আমেরিকার সামরিক বেস বা ঘাঁটি থাকা একসময় নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি হিসাবে বিবেচিত হতো। সৌদি আরব সহ অনেক দেশই একসময় বেশ গর্বের সঙ্গে বলতো তাদের মাটিতে মার্কিন ঘাঁটি রয়েছে, তাই তাদের স্পর্শ করার সাহস কারণেই। এই নিরাপত্তার পেছনে আমেরিকার লিখিত প্রতিশ্রুতিও ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ভূ রাজনীতির প্রেক্ষাপটে সেই গ্যারান্টি অনেকটা ম্লান হয়ে গেছে। বিশেষ করে গত 28শে ফেব্রুয়ারি যখন তেহরান সহ পুরো ইরানে বোমাবর্ষণ শুরু হয়, তখন পরিস্থিতি একেবারে পাল্টে যায়। ইরান গত 4 দশক ধরে এই দিনটির জন্যই প্রস্তুতি নিচ্ছিল। তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে যে সাদ্দাম হোসেনের সঙ্গে কি ঘটেছিল। আমেরিকার আক্রমণে সাদ্দামের শক্তিশালী সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। তাকে একটি গর্ত থেকে উদ্ধার করে শেষ পর্যন্ত ফাঁসিতে ঝোলানো হয়েছিল। ইরান লিবিয়ার গাদ্দাফি কিংবা ভেনেজুয়েলার মাদুরোর পরিণতিও গভীরভাবে বিশ্লেষণ করেছে। ইরানি নেতৃত্ব বুঝতে পেরেছিল, শত্রু যদি উপর থেকে বোমা ফেলে, তাদের শীর্ষ নেতাকে নির্মূল করে দেয়, তবে দেশ মুহূর্তে অরাজকতায় ডুবে যাবে। তাই তারা
এমন এক সামরিক ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যাতে শত্রুপক্ষ আক্রমণ করার আগে 10 বার ভাবতে বাধ্য হয়। ইরানের লক্ষ্য ছিল একটাই, শত্রু যদি আক্রমণ করেই বসে তবে পাল্টা মরণ কামড় দিয়ে তাদের নাস্তানাবুদ করে দেওয়া এবং এমন পরিস্থিতি তৈরি করা যাতে আক্রমণকারীরা নিজের ভুল বুঝতে পেরে দিশেহারা হয়ে পড়বে। মূলত টিকে থাকার এই তাড়না থেকে ইরান তাদের সার্ভাইভাল স্ট্র্যাটেজি তৈরি করেছে আর মধ্যপ্রাচ্যের সবকটি মার্কিন ঘাঁটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, যা কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব, বাহরাইন, কাতার, আরব আমিরাত চিন্তাও করেনি। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে একটি কঠোর বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। পাকিস্তান মধ্যস্থকারী হিসাবে যে 14 দিনের তথাকথিত অস্ত্রবিরতি বা সিজফায়ারের কথা বলছে, সেই সময়সীমা চলাকালীনই ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। তার মতে, আলোচনার টেবিলে যদি আমেরিকার শর্ত মেনে নেওয়া না হয় তবে তাদের বাহিনী যে কোনো মুহূর্তে আবার ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো তার ব্যবহৃত অ্যাডিশনাল অ্যামুনেশন শব্দটি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, আগে সেখানে যে পরিমাণ অস্ত্র বা জনবল ছিল না, লড়াই শুরু হওয়ার পর এখন তার চেয়ে বহুগুণ বেশি সমরাস্ত্র ও অতিরিক্ত সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের ভাষায় মার্কিন বাহিনী এখন পুরোপুরি লোডেড অ্যান্ড ককড অবস্থায় আছে এবং তারা পরবর্তী বিজয়ের জন্য মুখিয়ে আছে। সহজ কথায়, এই সিজফায়ারের আড়ালে ট্রাম্পের প্রচ্ছন্ন হুমকি হলো কথা না শুনলে ধ্বংস অনিবার্য। 8 এপ্রিলের এই ঘটনা প্রবাহ পাকিস্তানের মধ্যস্থতার দাবিকে প্রশ্নবিদ্ধ করছে, কারণ সিজফায়ার চলাকালীনই আমেরিকা তাদের সামরিক শক্তির চরম আস্ফালন প্রদর্শন করছে। ইরান সম্প্রতি অত্যন্ত কঠোর ভাষায় আমেরিকা ও ইসরায়েলের কাছে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের দেশে চালানো বোমাবর্ষণ, অসংখ্য মানুষের মৃত্যু, ব্যবসা বাণিজ্য ধ্বংস এবং অবকাঠামোগত ক্ষতির জন্য দায়ী পক্ষগুলোকে অবশ্যই আর্থিক দায়ভার নিতে হবে। এই রেপারেশন বা ক্ষতিপূরণের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে। তবে জটিল পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের ভূমিকা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলতে পারে, কারণ আমরা জানি যেখানে লস হয় সেখানে ডোনাল্ড ট্রাম্প নাই। তাই ট্রাম্পের সাধারণ কৌশল হলো যে কোনো আর্থিক দায়ভার এড়িয়ে চলা। তিনি হয়তো বলবেন আমেরিকা কেবল মধ্যপ্রাচ্যে সাহায্য করতে বা শান্তি ফেরাতে গিয়েছিল, তাই তারা $1 দেবে না। উল্টো তিনি তেল সমৃদ্ধ আরব মুসলিম দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারেন, এই বলে যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার স্বার্থে এই অর্থ তাদেরই দেওয়া উচিত। এখন বুঝুক সেই লোভী শাসকরা যারা রাজতন্ত্র চালু করে, এই টাকাটা তাদের পকেট থেকেই ট্রাম্প নিবে। অন্যদিকে আরব দেশগুলো এই অন্যায্য আর্থিক বোঝা নিতে রাজি নাও হতে পারে, কারণ তারা কখনোই এই ধ্বংসযজ্ঞে আমেরিকার কাছে সাহায্য চায়নি। ফলে ইরানের এই অনড় অবস্থান এবং আমেরিকার সম্ভাব্য দায় এড়ানোর প্রবণতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সংঘাতের জন্ম দিতে পারে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, আহত বাঘ যখন ফিরে আসে সে আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। মোস্তফা খামেনিকে তবে সেই আহত বাঘ, যিনি নিজের পরিবার, তার শরীরের অংশ হারিয়েও পুতিনের ডেরায় বসে নতুন কোনো দাবার চাল চালছেন, আর যার পেছনে রয়েছে ভ্লাদিমির পুতিন। একদিকে ডোনাল্ড ট্রাম্পের লক অ্যান্ড লোডেড হুমকি, আর অন্যদিকে রাশিয়ার বাংকারে বসে মোস্তফার এই হুঙ্কার। বিশ্ব কি তবে দুই পরাশক্তির এক মরণপণ যুদ্ধের দ্বার প্রান্তে? মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি কি এবার সত্যি মার্কিন সাম্রাজ্যের গোরস্থানে পরিণত হবে, নাকি কূটনীতির টেবিলে লেখা হবে নতুন কোনো মানচিত্র? আন্তর্জাতিক রাজনীতির এমন বিস্ফোরক সব খবর সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পৌঁছে দিন আপনার বন্ধুদের কাছে। আজ এ পর্যন্তই। বিশ্বে যে প্রান্ত থেকেই আমাদের দেখছেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সত্যের সন্ধানে খবর সংযোগের সাথেই থাকুন। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।